আসসালামু আলাইকুম। নিশ্চয় সবাই অনেক ভালো আছেন। বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলতে অনেকেই আগ্রহ দেখান না। আমার চ্যানেলে তো নাই, কিন্তু তারপরও যেহেতু একটা স্পোর্টস চ্যানেল হিসেবে আমার তো কিছু দায়বদ্ধতা আছে। ওই দায়বদ্ধতার জায়গা থেকেই কিছু কথা বলতে হবে, বলতে হয়, এবং ক্রিকেট নিয়ে আমি কথাগুলো বলতে চাই। আপনারা যদি একটু সহযোগিতা করেন তাহলে হয়তো এই কথাগুলো অনেকের কাছে পৌঁছে যাবে। আশা করি আপনারা এই ভিডিওটা দেখবেন এবং অনেকের কাছে পৌঁছে দিবেন। প্রথমে আমি যে জিনিসটা বলি, ঢাকা প্রিমিয়ার লিগে বিতর্ক, নাটক, সিনেমা, তারপর হচ্ছে যে পাতানো ম্যাচ, এগুলো নতুন কিছু না। হ্যাঁ, মানে আমরা যারা অনেক দিন ধরেই এগুলো ফলো করতেছি, খোঁজখবর রাখি, তারা আমরা জানি যে কতটা খারাপ মানে টাইপের ঘটনা ঘটে এই প্রিমিয়ার লিগে। আমি শুধু প্রিমিয়ার লিগ কেন বলতেছি, ইভেন থার্ড ডিভিশন, সেকেন্ড ডিভিশন, প্রিমিয়ার, সব জায়গাতেই এই পাতানো ম্যাচ, এই হচ্ছে মানে সিন্ডিকেট, সব কিছু আছে। হ্যাঁ, মানে এই ব্যাপারটা একদম ওপেন সিক্রেট। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে একটা থার্ড ডিভিশন খেলা ক্রিকেটারেরও ঢাকা শহরে একটা ফ্ল্যাট থাকে বা ফ্ল্যাট হয়ে যায়। সেকেন্ড ডিভিশনের একটা খেলোয়াড়ের একটা ফ্ল্যাট হয়ে যায়, গাড়ি হয়ে যায়। আর প্রিমিয়ার যারা খেলে বা জাতীয় দলে যারা খেলে তাদের তো কাড়ি কাড়ি টাকা। তো বিষয়টা হচ্ছে যে এই বিষয়গুলো একটু ওপেনলি কেন বলছি, দেখেন, আমি একটা জিনিস সবসময় বিশ্বাস করি, সেটা হচ্ছে যে আপনি শুধু খেলাতেই কেন বলছি, পৃথিবীর কোনো জায়গায় বা আপনার কোনো অবস্থাতেই আপনি যদি মনে করে থাকেন যে অন্যায় কিছু করে, খারাপ কিছু করে সেখানে সফলতা নিয়ে আসবেন, সফলতাটা সাময়িক আসতে পারে, বাট পরিপূর্ণ সফলতা আসবে না। আপনাকে একটু শুধু মনে করে দেয়, ইন্ডিয়ার যেই মানে ঘরোয়া ক্রিকেট কাঠামো, এটা এত স্ট্রং এবং এতটা স্ট্রিক্ট, আনবিলিভেবল। মানে সততার জায়গা থেকে তো স্ট্রিক্ট আছেই, ইভেন তারা যে পরিমাণ প্রাইজ মানি পায়, ম্যাচ ফি পায়, এটা হচ্ছে যে একটা জাতীয় দলের খেলোয়াড়দের সমান প্রায়। হ্যাঁ, মানে জাতীয় দলের খেলোয়াড়দের সমান প্রায়। এবং যারা যারা পুলে থাকে, ক্যাটাগরিতে থাকে, যারা মানে বোর্ড থেকে বেতন পায়, তাদের বেতন কোটির কাছাকাছি, কোটি এরকম। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের দেশে আমরা ওই কালচারটা তৈরি করতে পারিনি। কেন পারিনি? সেটার জন্য ক্রিকেটারদের দায়ী হচ্ছে এই কারণে, ক্রিকেটাররা যখন ফর্মুলেটিভভাবে, যখন সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, প্রিমিয়ার, এগুলো থেকে যখন এই নষ্ট জিনিসটার মধ্যে দিয়ে উঠে আসে, নষ্ট জিনিসটা শিখে আসে, তখন আলটিমেটলি তারা এই ভালো করার সুযোগ করতে চায় না, পাইতে চায় না। একটা সেকেন্ড ডিভিশন খেলোয়াড়ের ক্রিকেটের যদি জীবনে যদি গাড়ি বাড়ি হয়ে যায়, তার তো প্রিমিয়ারে মোটামুটি একটা নর্মাল ম্যাচ হইলেই চলে। তা জাতীয় দলের হয়তো আগ্রহ থাকবে, না পাইলেও কোনো আফসোস নাই, কারণ সে ওখানে অনেক কিছু পেয়ে যাচ্ছে। কিন্তু কিন্তু এই জিনিসটা তো ইন্ডিয়াতেও আছে, প্রচুর কাড়ি কাড়ি টাকা দেওয়া হয়, নর্মাল রঞ্জি ট্রফিতেই দেওয়া হয়। তো সেই জায়গাটাই আমরা এখানে বাড়াইলেই কি কমাইলেই কি? প্রশ্নটা হচ্ছে নিবেদনের, প্রশ্নটা হচ্ছে সততার। আপনি বোর্ড থেকে যখন এই জিনিসগুলো সততার সঙ্গে ঠিক করতে পারবেন না, তখন এই জিনিসগুলো খারাপ হয়ে যাবে। আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আমি এমনও শুনছি যে হচ্ছে যে থার্ড ডিভিশনের কোনো টিমকে, হ্যাঁ, সেকেন্ড ডিভিশন খেলা কোনো দল একটা পুরো প্যাকেজ চলে আসলো, এসে তারা হচ্ছে থার্ড ডিভিশনের দলকে হচ্ছে সেকেন্ড ডিভিশন তুলে দিয়ে চলে গেল। তার বিনিময়ে কি পেলো? তার বিনিময়ে একটা মোটা অঙ্কের অর্থ বাণিজ্য তারা করে, যে আমরা উঠাই দিব, এত পরিমাণ টাকা আমাদের দেয়া লাগবে। মানে এই যে ব্যাপারগুলো ঘটে, তখন ক্রিকেট কোথায় যাচ্ছে এই ভাবনাটা আপনার মনে আসা স্বাভাবিক। আর আমাদের রিসেন্টলি ক্রিকেটটা অনেক নিচে নেমে যাচ্ছে, এবং একটা সময় আমরা পঞ্চপাণ্ডব ছিল, ভালো একটা টিম ছিল, সেই জায়গাটা থেকে আস্তে আস্তে নামতে নামতে কোথায় গিয়ে ঠিকভাবে জানি না। তবে আলটিমেটলি ভালো করে সিগন্যাল পাওয়া যাচ্ছে না। বিশেষ করে আমি দেখলাম যে তাহিদ হৃদয় শহীদ ইবনে সৈকতের সাথে যে টোনে কথা বলছেন, যে আপনি যদি ইন্টারন্যাশনাল আম্পায়ার হন, আমি ইন্টারন্যাশনাল প্লেয়ার। ভাই, তুমি ইন্টারন্যাশনাল প্লেয়ার হচ্ছে 1000 জনের একজন, আর ইন্টারন্যাশনাল আম্পায়ার হচ্ছে 10 জনের একজন। হ্যাঁ, লেখাপড়া একটু কইরো, শুধু ক্রিকেট খেললেই হবে না, একটু লেখাপড়াও কইরো, জ্ঞান ট্যান রাখো, নাহলে এগুলো হবে না। হতে পারে তুমি ঠিক ছিল, হতে পারে সৈকত ভুল ছিল, কিন্তু তারপরও মাঠের মধ্যে যে ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ হয়, যে ধরনের আচরণ ইউজ হয়, এটা বাইরে খুব ভালো বার্তা দেয় না। সাকিব আল হাসান একবার করে সেটা নিয়ে প্রচুর ট্রল হয়েছে দেশে বিদেশে, আমরা সেখান থেকে বেরোতে পারি নাই। সেটা অনেক অনেক খারাপ একটা মেসেজ গেছে। তো প্রিমিয়ার লিগ বলো, আমাদের এনসিএল, এইগুলোর জায়গাতে যদি ভালো কিছু করতে হয়, ডেফিনেটলি আমাদের ক্রিকেট কাঠামোকে ঢেলে সাজাতে হবে। মানে এমনভাবে ক্রিকেট কাঠামোটাকে সাজাতে হবে যেন নিচে থেকে উপর পর্যন্ত কোনো জায়গায় একটা দুর্নীতি, সিন্ডিকেট, খারাপ কোনো কিছুর গন্ধ পাওয়া না যায়।
গোপনেও যেন সেটা না আসে, ঘুমের ঘরেও যেন সেটা না আসে। এই জিনিসগুলো যদি বন্ধ না করা যায়, বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সময়ে যে পারফরমেন্স দিন দিন খারাপ হবে, এবং সামনে আমাদের এমনও পরিস্থিতি হইতে পারে যে আমাদের নেপাল দেশের সঙ্গে খেলে বিশ্বকাপ যাইতে হইতে পারে। সেদিনটা চলে আসতেছে, কারণ আমাদের পাইপলাইন আসলেই কেউ নাই, জাস্ট কেউ নাই। সাকিব আল হাসান রাজনৈতিক কারণে চলে গেছে, মাহমুদুল্লাহ রিয়াদ শেষ, মুশফিকুর রহিম শেষ, তামিম ইকবাল শেষ, মাশরাফি শেষ, এখন আর আছে কে? শান্তকে দিয়ে আপনি দলের কিছু করে দেখাবেন? ভাই, এগুলো ভাইবেন না। তবে মেহেদী হাসান মিরাজ একটা সময় ছিল, বাট এখন সে অকার্যকর হয়ে গেছে আমার যেটা মনে হয়। লিটন দাস এই আসে যায়, তাসকিন আহমেদ চেষ্টা করে একাই হয়তো, তাছাড়া আমি কাউকেও দেখতে পাচ্ছি না ভাবে। যদি বাংলাদেশ ক্রিকেটকে ঢেলে সাথে চান, গোড়া থেকে দুর্নীতি নির্মূল করে আসতে হবে। গোড়া থেকে দুর্নীতি নির্মূল না করলে মাঠে এই অব্যবস্থাপনা, এই ধ্বংসযজ্ঞ এগুলোই চলতে থাকবে, বাংলাদেশ ক্রিকেটে কোনো দিন উন্নতি হবে না। এই ব্যাপারে যদি আপনাদের কোনো স্পেসিফিক কোনো অভিযোগ থাকে, মতামত থাকে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দেন। সবাই ভালো থাকেন, আপাতত সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।